আসসালামু আলাইকুম। আমি তোমাদের প্রিয় রাফিয়ান ভাইয়া, পড়াশোনা করছি ফরিদপুর মেডিকেল কলেজ এমবিবিএস তৃতীয় বর্ষ। তো আজকে আমি একটা গাইডলাইনমূলক ভিডিও করতে চলেছি। তো এই ভিডিওতে তোমরা দেখছো যে সৃজনশীলে কিভাবে 10-এ 10 পাবো। ঠিক আছে? তো তোমরা তো অন্যান্য জিনিস যেমন গণিত, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি ওই বিষয়গুলো তো তোমরা জানোই, কিন্তু তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে কি সমাজ আছে, ধর্ম আছে, বাংলা আছে। যারা এইচএসসি পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে বাংলা আছে। তো ওই জায়গাতে তুমি সিকিউএ কীভাবে 10-এ 10 পেতে পারো, এই টিপস, দু একটা টিপস সম্পর্কে আমি কথা বলবো। ঠিক আছে? আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম এসএসসি এইচএসসি, তখন আমি এই টিপসগুলো ফলো করতাম। আমি আমার টিচারদের কাছ থেকে শিখেছি, তো আজকে তোমাদের আমি এই টিপসটা শেখাচ্ছি। ঠিক আছে? তো ভাইয়ার এসএসসি এইচএসসি দুটাতেই 1200+ মার্ক ছিল এবং বোর্ডের স্কলারশিপ ছিল, এটা বলে নিলাম আর কি। তো দেখো কিভাবে তুমি লিখবা। প্রথম প্রশ্ন হচ্ছে তোমার জ্ঞানমূলক, তাই না? জ্ঞানমূলকে হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে? মার্কস কত, মার্কসটা উপরে লিখে দিই 1 নাম্বার। ভাইয়ের হাতের লেখা খুব একটা ভালো না, যেহেতু ডাক্তার মানুষ, হাতের লেখা বাজে হলেও সমস্যা নেই। তো দেখো, প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক। তো এই জ্ঞানমূলক পারার জন্য তোমার মূল বই খুব ভালো করে পড়তেই হবে। এটা তোমার কোনো শর্টকাট টেকনিক নাই। ঠিক আছে? এটা তোমার পারতেই হবে। এক কথায় জাস্ট উত্তরটা তুমি লেখা দিবা পরীক্ষার খাতায়। তো এটা পারার জন্য তুমি বিগত বছরের যে টেস্ট পেপারগুলো আছে, টেস্ট পেপার থেকে কোশ্চেনগুলো দেখবা গাইডের শেষে একসাথে থাকে, ওইগুলো থেকে তুমি প্র্যাকটিস করতে পারো। তারপর বইয়ের যে শব্দার্থগুলো আছে না, ওইটা থেকেও তুমি প্র্যাকটিস করতে পারো। আর বইয়ের যে তুমি পড়াশোনা তো এত বছর করছো, ওই অনুযায়ী করতে হবে। তোমার একটা জিনিস, সৃজনশীলে 10-এ 10 পাওয়ার জন্য তোমার এই নাম্বারটা পারতেই হবে। ঠিক আছে? এই নাম্বার যদি তুমি ভুল করো, অন্যগুলো যত ভালোই লেখো, তোমাকে টিচার মার্কস দিবে না। ঠিক আছে? এই নাম্বারটা তুমি যদি নিজে পারো তাহলে তো পারবা, আর না পারলে আশেপাশেটা দেখে লিখবা। তারপরেও কি নাম্বারটা করতে হবে। এটা হচ্ছে বইয়ের পড়ার কোনো বিকল্প নাই। ঠিক আছে? এটার ক্ষেত্রে তোমার কি পড়ার কোনো বিকল্প নাই, এটা তোমার পারতেই হবে যদি 10-এ 10 পেতে চাও। ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে অনুধাবনমূলক। অনুধাবনমূলকের মার্ক কত? 2 মার্ক। ঠিক আছে? এটাকে আমরা 2টা ভাগে লিখতে পারি। ঠিক আছে? 2টা প্যারা আকারে লিখতে পারি। মনে করো যে তোমার একটা কোশ্চেন দিল, তখন তুমি প্রথম প্যারায়, ঠিক আছে, প্যারা নাম্বার 1-এ তুমি মূল কথাটা লিখবা। মূল কথাটা লিখবা। ঠিক আছে? মূল কথাটা 1 লাইনে লিখবা। তারপরে একটা প্যারা দিয়ে দ্বিতীয় প্যারায় ওটাকে কি করবা, একটু বড় করে লিখবা। বড় করে বলতে কি, একটু বুঝিয়ে তুমি একটু গুছিয়ে তোমার নিজের মতো করে লিখবা। ঠিক আছে? 2টা প্যারায় লিখবা। মূল কথা হচ্ছে কি, 2টা প্যারাই লিখতে হবে। ঠিক আছে? প্রথম প্যারায় হচ্ছে মূল কথা থাকবে, আর দ্বিতীয় প্যারায় বড় করে, অর্থাৎ কি, তার ব্যাখ্যাটা দিতে হবে। 2টা প্যারা যদি তুমি করে লেখো, এখানে তোমার 2-এ 2 দিবেই। ঠিক আছে? প্রথম লাইনে কি করবা, এক কথাই যেটা তোমার উত্তর, মূল উত্তর, সেই মূল উত্তরটা মূল কথায় লিখতে হবে। দ্বিতীয় কথাই কি, ওই মূল উত্তরের থেকে তুমি 2-3 লাইন ইলাবোরেট করে লেখলা নিজের মতো করে। ঠিক আছে? তাহলে তোমার অনুধাবনমূলক কমপ্লিট। এখন আসে হচ্ছে প্রয়োগমূলক। তো প্রয়োগমূলকের মার্ক কত? 3, তাই না? 3 মার্ক, তুমি 3টা প্যারায় এটা লিখতে হবে। ঠিক আছে? প্রথম কথা, একটা উদ্দীপক তোমার দেয়া থাকবে, সেই উদ্দীপক অনুসারে মনে করো যে তোমার উদ্দীপকের সাথে তোমার মূল যে গল্প তার কি সম্পর্ক, সেটা হচ্ছে কি মূল থিওরি। সেই মূল থিওরিটা প্রথমে 1 লাইনে লিখতে হবে। মনে করো যে উদ্দীপকের সাথে কিভাবে সদৃশ্যপূর্ণ, এরকমভাবে যদি তোমার কোশ্চেনটা আসে, তাহলে তুমি প্রথম লাইনে তোমার যে স্বদেশ প্রেমের দিক থেকে বা যে কোনো একটা দিক যার সাথে উদ্দীপকের মিল আছে, সেই কথাটা হচ্ছে তোমার প্রথম লাইনে অবশ্যই লিখতে হবে। ঠিক আছে? আর 2 নাম্বারে হচ্ছে তুমি কি লিখবা, উদ্দীপকের যে মূল থিওরি এটা তো তুমি লেখলাই, উদ্দীপকের সাথে যে সম্পর্কিত সেটা লেখলা। তারপরে সেটার কি করতে হবে, একটু ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করতে হবে। তো এই ব্যাখ্যাগুলা আমি যে ট্রিক্সটা ফলো করতাম, ঠিক আছে, মনে করো যে এখানে তুমি বংশং লিখলে তোমার হবে না। এখানে তোমার একটা শর্টকাট তোমার টেকনিক জানা নিবা। তোমরা কি পাঠ পরিচিতি পড়ো? বইয়ের পাঠ পরিচিতি, ঠিক আছে, প্রত্যেকটা গল্পের শেষে দেখবা পাঠ পরিচিতি থাকে। আমি কি করতাম, এই প্রয়োগমূলকের ক্ষেত্রে মনে করো যে ফার্স্টে তো উদ্দীপকের সাথে কিভাবে সম্পর্কিত এই কথাটা লিখতাম।
উদ্দীপকের সাথে এই দিকে সম্পর্কিত, এটা একটা প্যারা দিতাম। তারপরে হচ্ছে আমি কি করতাম, পাঠ পরিচিতি লেখা শুরু করে দিতাম। ঠিক আছে, পাঠ পরিচিতি থেকে খুব সুন্দরভাবে একটা গল্প সম্পর্কে বিস্তারিত লেখা থাকে, তখন তুমি পাঠ পরিচিতি থেকে ওই রিলেটেড দু একটা কথা লিখবা। ঠিক আছে, 3 নাম্বার যে পয়েন্টটা, তা হচ্ছে উদ্দীপকের সাথে, উদ্দীপকটা তুমি কিছুটা তুলতে পারো, উদ্দীপকের সাথে যে মিলটা আছে সেই মিলটা তোমার লিখতে হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে তুমি ব্যাখ্যা দিবা। তাহলে প্রথমে কি উদ্দীপকের সাথে কিভাবে সদৃশ্যপূর্ণ সেটা হচ্ছে তুমি ফার্স্টে এক প্যারায় লেখা ফেলবা। তারপরে কি করবা, ব্যাখ্যা। ব্যাখ্যাটা কি, শর্টকাট টেকনিক হচ্ছে তোমার পাঠ পরিচিতি থেকে তুমি 2-1 লাইন লেখা দিবা, মানে যতটা পারো আর কি। প্রত্যেকটা গল্পের পাঠ পরিচিতি খুব ভালো করে পড়ে নিবা। ঠিক আছে, আমি এইভাবে লিখতাম আর খুব ভালো মার্কস আসতো আমার। আর শেষে লিখবা হচ্ছে তোমার কি, উদ্দীপকেও এটা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, উদ্দীপকের কথা 2-1 লাইন যদি লিখতে চাও এখান থেকে লিখতে পারো। আর লাস্টে কি করবা, লাস্টে আবার এই যে ফার্স্টের লাইনটা আবার নিয়ে আসবা। উদ্দীপক, তাই বলা যায় উদ্দীপকের সাথে এই বিষয়টি সদৃশ্যপূর্ণ। এভাবে যদি তুমি লিখতে পারো, তুমি এই প্রশ্নে 3-3 ইজিলি পাওয়া যাবা। ঠিক আছে, এই 3টাতে কিন্তু মার্কস কাটে না, মার্কসটা কাটে হচ্ছে তোমার বড় ঘতে। এই বড় ঘ বললাম আর কি, ঘ। আচ্ছা যাই হোক, এটার হচ্ছে তোমার 4টা পার্ট। ঠিক আছে, 4 নাম্বার 4টা পার্ট মনে রাখতে হবে। 4টা পার্টের ক্ষেত্রে তোমার বলবে যে তোমার কি কি সিদ্ধান্ত। ঠিক আছে, তোমার মতবাদ, ঠিক আছে, তোমার মতামত, এটা লিখতে পারবা। প্রথম পার্টটা কি, তোমার মতামত কি, মনে করো একটা লাইন দিয়ে দিবে, তো উদ্দীপকের সাথে সদৃশ্যপূর্ণ যুক্তিসহ ব্যাখ্যা করা। ফার্স্টে তুমি লেখা নিবা, ওই লাইনটা পুরাটা তুলবা যেটা তোমার প্রশ্নের মধ্যে দেয়া আছে। তারপরে কি বলবা, যে এই লাইনটা যখন আমি লেখা শেষ, এখন আমি বলবো যে উদ্দীপকের সাথে হচ্ছে আমার কি জিনিসটা সম্পর্কিত, মানে উদ্দীপকটা আমার কি যুক্তিযুক্ত। যুক্তিযুক্ত লেখার পর ওই যে থিওরি, পাঠ পরিচিতি, পাঠ পরিচিতিতে চলে যাবা। পাঠ পরিচিতিতে কিন্তু প্রত্যেকটা গল্পের খুব খুব সুন্দর করে ওরা লেখা দিছে, তখন তুমি পাঠ পরিচিতি থেকে 2-1 লাইন করবা, শুরু করবা। তারপরে 3 নাম্বার লাইনে হচ্ছে তোমার কি, বইয়ের যে তথ্য। ঠিক আছে, বইয়ের তথ্য, এটা তোমার পাঠ পরিচিতির সাথে চলে আসবে, তাই না? আর লাস্টে হচ্ছে তোমার কি, উপসংহার, ফিনিশিং যে টাচ, উপসংহার বা ফিনিশিং টাচ। এই 4টা জিনিস হচ্ছে তোমার আলোচনা করতে হবে। এই 4টা জিনিস যখন তুমি ঠিকঠাকভাবে আলোচনা করে ফেলবা, তাহলে কি ওই সিকিউ তোমার কমপ্লিট। এখন আরেকটা কোশ্চেন আসে যে সিকিউ কয় পৃষ্ঠা করে আমরা লিখবো। তো নর্মালি যাদের হাতের লেখা খুব সুন্দর, খুব সুন্দর যার হাতের লেখা, ওর ক্ষেত্রে মনে করো যে 4 পেজ, অন্তত কি 4 পেজ লিখতে হবে। আচ্ছা, ওর উপরে একটু লেখা নেই, কতটুকু বা কয় পেজ। ঠিক আছে, যার হাতের লেখা খুব সুন্দর, অনেকে দেখো না মেয়েদের লেখা বিশেষ করে কম্পিউটারের মতো হয়, তো ওই যাদের হাতের লেখা খুব সুন্দর তারা হচ্ছে কি 4 পেজ করে লিখবে। আচ্ছা, এটা বাংলায় হয়ে গেল, একটু ঠিকঠাক করে 4 পৃষ্ঠা, নাইলে মনে করবো যে 8 হয়ে গেছে। ঠিক আছে, পৃষ্ঠা করে লিখবা। আর যার হাতের লেখা মনে করে অ্যাভারেজ, মনে করো যে আমার যেরকম দেখলাম মোটামুটি আর কি অ্যাভারেজ হাতের লেখা আছে, ঠিক আছে, সে কয় পেজ লিখবা, 5 পেজ, খুব সুন্দর। ঠিক আছে, 5 পেজ করে লিখবা। কিভাবে লিখবা, এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড, আমি ধরি আর কি 5 পেজ লেখাটা সবচেয়ে স্ট্যান্ডার্ড। তো কেন, কিভাবে লিখবা, ফার্স্টে হচ্ছে তুমি 1 পেজে ক আর খ লেখলা, তারপরে হচ্ছে 1.5 পেজ তুমি ঘ লেখলা, আর বাকি যে 2.5 পেজ, সেই 2.5 পেজ হচ্ছে তুমি কি ঘ লেখলা। ঠিক আছে, মনে করো যে 5টা পেজ, 1 2 3 4 5টা, তো ক খ মনে করো যে এই পেজে চলে যাবে, এতটুকু হচ্ছে ক খ। গ তুমি এই পেজে শুরু করলা আর এই পেজের অর্ধেক পর্যন্ত গেল, আর ঘ কি এই বাকি অর্ধেক পূরণ করবা, এই পেজ ভরবা, এই পেজ ভরবা। ঠিক আছে, তো এই হচ্ছে 5 পেজ, এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড সিকিউ, কত পেজ লিখবো। এখন হচ্ছে আরেকটা জিনিস, খাতার প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস ভালো মার্কস পাওয়ার জন্য। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস যদি তুমি ভালো মার্কস পেতে চাও। বিশেষ করে মনে করো যে খাতার যে মার্জিনটা, সেটা তুমি কালো কলমে না টাই না, তুমি ব্লু কলমে টানতে পারবা। আবার সাবধান, রেড
কিংবা গ্রিন কোনো কালারই ব্যবহার করা যাবে না, তুমি ব্লু কালার ব্যবহার করতে পারবা। আর ব্লু কালার যদি তুমি ব্যবহার না করো তাহলে তুমি কি পেন্সিল, ঠিক আছে, হয় পেন্সিল, আমরা পেন্সিল দিয়ে করতাম, ঠিক আছে, পেন্সিলই কিন্তু খুব সুন্দর, গাঢ় পেন্সিলগুলো আছে না, পেন্সিল অথবা ব্লু পেন, এটা হচ্ছে আমরা কি করব, ব্যবহার করব। আর স্পেস তো তোমরা জানো স্কেল ধরে টানলেই হয়ে যায়। আর পয়েন্টিং, ঠিক আছে, কিছু জিনিস আছে পয়েন্টিং, পয়েন্টিংগুলা করতে হবে, পয়েন্টিং করতে হবে। আর 3 নাম্বার জিনিসটা কি, প্যারা আকারে লিখতে হবে, ঠিক আছে, হাতের লেখা যেমনই হোক প্যারা আকারে লিখতে হবে। এই 3টা টিপস তুমি মাথায় নিয়ে যাবা, ঠিক আছে। তারপরে যদি আমরা আসি চিত্র, চিত্র কিংবা ছক যদি তুমি ব্যবহার করো তখন কিন্তু তোমার মার্কস অটোমেটিকলি বহুগুণ বেড়ে যাবে, বেড়ে যাবে, ঠিক আছে, যদি তুমি খাতার মধ্যে চিত্র কিংবা ছক ব্যবহার করো। তো এই হচ্ছে তোমার মোটামুটি টিপসগুলো গেল। আরেকটা জিনিসের প্রতি সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি সময়, ঠিক আছে। একটা সিকিউ লেখার জন্য তোমার মিনিমাম 20 থেকে 22 মিনিটে লিখতে হবে, লিখতে হবে। অবশ্যই ঘড়ি নিয়ে যাবা, ঠিক আছে। প্রত্যেকটা সিকিউ 20 থেকে 22 মিনিটের মধ্যে লিখতে হবে। আমরা জানি আমরা যখন পরীক্ষা দিতাম প্রথম সিকিউটা লিখতে একটু সময় লাগে, কিন্তু কি করবা, প্রথম 1 আওয়ারের মধ্যে তুমি মনে করো যে 3টা সিকিউ লিখবা, পরের 1 আওয়ারের মধ্যে 3টা সিকিউ, বাকি 20 মিনিটের মধ্যে মনে করো যে 2 ঘন্টা 20 মিনিটে তুমি কমপ্লিট করলা, আর 10 মিনিটে মনে করো যে তোমার কোনো কিছু বাকি থাকে বা টাইম ওয়েস্ট, টাইম লস হয়, তো এগুলো হচ্ছে পূরণ করার জন্য প্রত্যেকটা সিকিউ 20 থেকে 22 মিনিটের মধ্যে লেখার চেষ্টা করবা। অবশ্যই ঘড়ি ধরে লিখবা, ঠিক আছে। এরকম করা যাবে না যে প্রথম সিকিউগুলো আমি 5 পেজ করে লিখলাম, পরে 4 পেজ করে লিখলাম, এরকম না। তুমি প্রত্যেকটা একটা অ্যাভারেজ পেজ, তুমি যে ওই পেজ করে লেখো, 4 পেজ করে লিখলে সবগুলো 4 পেজ লিখবা, 5 পেজ করে লিখলে সবগুলো 5 পেজ করে লিখবা। তখন এই নিয়মগুলো যদি তুমি ফলো করতে পারো তাহলে একটা সিকিউ তোমার কি 10 আউট অফ 10 পেয়ে যেতে পারবা ইজিলি, ঠিক আছে। তো এই হচ্ছে আমার টিপস। তো এই টিপসগুলো তোমরা অবশ্যই ফলো করবা। আর ভালো মার্কস পাওয়ার জন্য মূল বই পড়ার কোনো বিকল্প নেই। তার সাথে হচ্ছে তোমাদের যে একটা স্পেশালভাবে বলে দিলাম যে পাঠ পরিচিতিটা তুমি গ ঘ 2 জায়গায় তুমি ইউজ করলে নাম্বার পাওয়ার প্রবাবিলিটিটা অনেক অনেক গুণ বেড়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিওটিতে। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবা। আর বেশি বেশি করে শেয়ার দিবা যাতে তোমাদের বন্ধুবান্ধবরাও ভিডিওটা দেখে উপকৃত হয়। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।